আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। পঞ্চম শ্রেণীর শিওর স্কলারশিপ প্রোগ্রামের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মহাশয়ের অপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ক্লাসে আমরা ব্রিটিশদের শাসন নিয়ে আলোচনা করব। তাহলে অধ্যায়ের শিরোনাম হচ্ছে কি? ব্রিটিশ শাসন। তাহলে শুরুতেই কিন্তু আমাদের বোঝা উচিত যে এই ব্রিটিশরা কারা বা এই ব্রিটিশ শব্দটা কোন জায়গা থেকে আসলো। এই ব্রিটিশ বলতে মূলত গ্রেট ব্রিটেনের অধিবাসী যারা, বা বর্তমান যে দেশের নাম হচ্ছে যুক্তরাজ্য, সেই গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের যারা অধিবাসী তাদেরকে বলা হয় ব্রিটিশ। কি বললাম? আবারও বলি, গ্রেট ব্রিটেন এটা হচ্ছে বর্তমান যে যুক্তরাজ্য যে দেশটা রয়েছে সেই দেশের পূর্ব নাম হচ্ছে, বা অতীতের নাম ছিল হচ্ছে গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের যারা অধিবাসী তাদেরকে বলা হয় ব্রিটিশ। এবং এই ব্রিটিশরা একটা সময়, আমি যদি বলি আরো কয়েকশো বছর আগের কথা, যখন তারা আমাদের এই বাংলা পুরো অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল, বা এই রাজ্যের শাসনভারের দায়িত্ব তারা নিজেদের হাতে তুলে নিয়েছিল। এই ২০০ বছরের যে শাসনামল, এবং তারা কিন্তু ক্ষমতা নেওয়ার পর বা এই দেশের শাসন কার্যে আসার পর প্রায় ২০০ বছরের মতো সময় এই পুরো বাংলা অঞ্চল, অর্থাৎ এই বর্তমানে যে ৩টা দেশ রয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই পুরো অঞ্চল প্রায় তারা ২০০ বছরের মতো শাসন করে। এবং তাদের এই ২০০ বছরের শাসনামলেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকের ক্লাসে আমরা তাদের ২০০ বছরের শাসনামলে কি কি ঘটনা ঘটে এবং কেউ একটা বিদ্রোহ ঘটে, সেই বিদ্রোহগুলো এবং তাদের বিভিন্ন ঘটনা, তাছাড়া তাদের শাসনামলের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে শুরুতে আমরা ধারণা নিলাম ব্রিটিশ কারা বা এই ব্রিটিশ শাসন বলতে কি বোঝায়। তাহলে এই ব্রিটিশের যারা অধিবাসী বা ইংরেজরা, এই ইংরেজদের শাসনামলকেই বলা হয় ব্রিটিশ শাসনামল। এবং এই ব্রিটিশদের শাসনকে বা এই ইংরেজ গোষ্ঠী বা ইউকের যারা অধিবাসী, যুক্তরাজ্যের যারা অধিবাসী, এই ব্যক্তিদের শাসনকেই বলা হয়, বা এই ব্রিটিশ জাতির শাসনকেই বলা হয় ব্রিটিশ শাসন। এবং তারা কয়শো বছর শাসন করেছিল? ২০০ বছর। কোন সময়ে? এখনকার সময় থেকে আরো কয়েকশো বছর আগে, প্রায় ৩৫০রও বেশি সময় আগে, ৩৫০ বছরেরও বেশি সময় আগে তারা আমাদের এই বাংলা অঞ্চলকে শাসন করেছিল। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই যে ব্রিটিশরা, তারা কিন্তু শুরুতে এই দেশ পরিচালনা করার জন্য আসে নাই, বা তারা কিন্তু যুদ্ধ করেও আমাদের এই অঞ্চলকে দখল করেনি। তারা মূলত প্রথমে আসছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। কেন ব্যবসা বাণিজ্য করার জন্য আসছিল সেটাও একটা প্রশ্ন। সেটার উত্তর হচ্ছে, আমাদের এই বাংলার যে অঞ্চলটা, আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের যে অঞ্চলটা ছিল, এইটা মধ্যযুগে মুঘল আমলে বা এখন থেকে প্রায় আরো ৪০০ বছর সময়ের আগে, তৎকালীন যে সময়, এই সময়টাতে আমাদের এই অঞ্চলটা ধন সম্পদে, প্রাকৃতিক ধন সম্পদ বলো বা অন্য সকল দিক দিয়ে পরিপূর্ণ একটা অঞ্চল ছিল। এবং এই পরিপূর্ণ ধন সম্পদে পরিপূর্ণ অঞ্চলটাকে মানুষজন ভালো নজরে দেখতো, এবং দেশের বা দেশের বাহিরের বিভিন্ন প্রান্ত, অর্থাৎ বহির্বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেক দেশ থেকে বণিকরা বা ব্যবসায়ীরা আসতো এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য। এবং এখানে আমরা বেশ একটা জাতির নাম বলতে পারি, যেমন পর্তুগিজরা, ডাচ, ইংরেজ। এই ইংরেজরাই হচ্ছে ব্রিটিশ। এদেরকে আমরা ইংরেজ বলতে পারি বা ব্রিটিশও বলতে পারি। এই ব্রিটিশরা বা ইংরেজরাও যে শাসনামল, সেই শাসনামলটাই আমাদের আজকের আলোচনার বিষয়। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে তারা কিভাবে এই দেশে আসলো এবং এসে কিভাবে এই দেশের ক্ষমতাটা দখল করলো, এটাই আমরা দেখি। প্রথমে তারা ব্যবসা বাণিজ্যের জন্য আসে, এবং ব্যবসা বাণিজ্যের জন্য শুধু তারা আসে নাই, আরও বিভিন্ন বণিক গোষ্ঠীরা আসতো বিভিন্ন দেশ থেকে। যেমন পর্তুগিজরা আসছে, ডাচ, ইংরেজ, ফরাসি, এরকম বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। তার মানে ইউরোপের যারা ব্যবসায়ী, তারা আমাদের এই দেশের বা আমাদের এই বাংলা অঞ্চলকে তাদের ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্র মনে করত। এই জন্য তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে আসতো। ইংরেজরাও বা ব্রিটিশরাও এরকম একটা ব্যবসায়িক গোষ্ঠী হিসেবেই প্রথমে আমাদের এই অঞ্চলে এসেছিল। ব্যবসায়িক প্রতিযোগিতার শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। তার মানে কি, যে অনেকগুলা জাতিগোষ্ঠীর মানুষজন এখানে আসছে ব্যবসা করার জন্য, কিন্তু সবাই টিকে থাকতে পারে নাই। কৌশলের দিক থেকে ইংরেজরা বা ব্রিটিশরা ছিল সবচেয়ে এগিয়ে। এই জন্য তারা অন্যদেরকে পাশ কাটিয়ে নিজেরা
এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করার জন্য টিকে যায় বা এটাকে তারা তাদের অনুকূলে নিয়ে নেয়। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। তাহলে তারা কি করলো, এই ভারতীয় উপমহাদেশে এসে ব্যবসা বাণিজ্যে অন্যদের থেকে এগিয়ে গেল এবং তারা একটা কোম্পানি গঠন করলো। কোম্পানিটার নাম কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এটা একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, ছোট প্রশ্নতে বা শূন্যস্থান পূরণে, যে ইংরেজদের প্রতিষ্ঠিত যে ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল সেটার নাম কি? তারা সেটার নাম দিয়েছিল কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এটা কবে? 1600 সালে। তারা 1600 সালে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। তারপরে আসি, বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। এই কথাটা আমরা আগেই বলেছি যে আমাদের এই বাংলা অঞ্চলটা ভারতীয় উপমহাদেশ যেটা ছিল সেটা কি ছিল? সম্পদে পরিপূর্ণ ছিল। এই জন্য বিভিন্ন দেশের বণিকদের এখানে আকর্ষণ করতে আসার জন্য বা তারা এই পয়েন্টটাকে তাদের ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র মনে করত, এই জন্য তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতো। এবং এই সময়টাতে বাংলার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তার নানা মারা যাওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা তিনি ক্ষমতায় আসেন, একদম তরুণ একজন নবাব। তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? সিরাজউদ্দৌলা। এটাও একটা কিন্তু প্রশ্ন যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন। এখানে আমরা একটা যুদ্ধের কথাও জানবো যেটার নাম হচ্ছে পলাশীর যুদ্ধ। এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। শুরুতে আমরা বোঝার চেষ্টা করি যে ইংরেজরা কিভাবে এই দেশে এসে আমাদের শাসন ক্ষমতাটা তাদের হাতে নিয়ে নিয়েছিল, সেটা আমরা একটু দেখি। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আমরা পড়তে পারি তোমাদের এমসিকিউ এবং ছোট প্রশ্নের জন্য। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলে প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। শুধু ইংরেজ না, অন্যান্য যারা ব্যবসায়ী গোষ্ঠীর নাম পড়লাম, ডাচ, পর্তুগিজ, ফরাসি, সকলেই আমাদের এই অঞ্চলের সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এখানে ব্যবসা করতে আসছিল। তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে যে এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল কেন? হচ্ছে বাংলার সম্পদের জন্য। তারপরে আরেকটা প্রশ্ন এখান থেকে আসার মতো ছোট প্রশ্নতে, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তাহলে এই যে ব্রিটিশরা যখন তাদের শাসন আমলটা সূচনা করবে বা তাদের শুরুর দিকে আমাদের এই অঞ্চলের নবাব ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তাহলে এটা কিন্তু আমাদের ছোট প্রশ্নে আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে বা শূন্যস্থান পূরণেও কিন্তু আসতে পারে যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন। তখন আমরা কি বলবো? নবাব সিরাজউদ্দৌলা। এবং সেখানে কিন্তু তার একটা ছবিও দেওয়া আছে। এই ব্যক্তি হলো নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। এখন আমরা মোটামুটি বুঝলাম যে কেন ইংরেজরা এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসছিল। তারা কি জন্য আসছিল? আমাদের এই বাংলার সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এই অঞ্চলে এসেছিল। এবং যখন তারা এই অঞ্চলে ব্যবসা করার জন্য আসছিল তখন আমাদের এই অঞ্চলের বা বাংলার স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এবং তার সাথেই কিন্তু এই ইংরেজ বাহিনীদের যে একটা যুদ্ধ হয়েছিল তৎকালীন সময়ে, সেটার নামই হচ্ছে পলাশীর যুদ্ধ। এবং এটা পলাশীর যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে পলাশী নামক একটা প্রান্তরে এই যুদ্ধটা হয়েছিল বা পলাশীর প্রান্তরের যুদ্ধ। এই জন্য এই যুদ্ধটার নাম হচ্ছে পলাশীর যুদ্ধ। এবং এই যুদ্ধটা কাদের মধ্যে হয়? ইংরেজ বাহিনী এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। তারপরে আসি, তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এ আসার মতো প্রশ্ন বা ছোট প্রশ্নও আসতে পারে, অথবা তোমাদের শূন্যস্থান পূরণেও আসতে পারে। তোমরা হয়তো অলরেডি জানো তোমাদের বৃত্তি পরীক্ষার মানবন্টনটা কিরকম। এখানে ছোট প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান পূরণও আসতে পারে, মিলকরণও আসতে পারে এবং বড় প্রশ্নও আসবে। এখন আমরা এখানে যে প্রশ্নগুলো পাবো ছোট প্রশ্নে আসার মতো বা এমসিকিউ আসার মতো, সেগুলো আমরা তোমাদেরকে বলে দিব বা দাগিয়ে দিব। এগুলা তোমরা খাতায় নোট করে রাখবা অথবা তুমি তোমার বইয়ে দাগিয়ে রাখবা। এই লাইনগুলো যদি দাগিয়ে রাখো তাহলে তোমার এমসিকিউ, শূন্যস্থান পূরণ এগুলো নিয়ে কখনোই প্যারা খাওয়া লাগবে না। তুমি খুব সহজেই এই লাইনগুলো মুখস্থ করলেই মোটামুটি 90% পরীক্ষাতে সরাসরি হুবহু কমন পাবা। এবং বৃত্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু কোনো গাইড বই থেকে আসে না, এটা সরাসরি বই থেকে দেয়। তুমি যদি আমাদের এই স্লাইডগুলোর পড়াটা ভালোভাবে পড়ো বা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমার আর এক্সট্রা করে কোনো গাইড বই না পড়লেও চলবে। এমসিকিউ বলো, সিকিউ বলো
অর্থাৎ তোমাদের ছোট প্রশ্ন বলো বা বড় প্রশ্ন বলো, সবগুলোর উত্তরই এখান থেকেই পাবা। এই বই থেকেই তোমার সবগুলো প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাও। পুরো একটা প্যাকেজ এই ক্লাসে থাকবে। তোমাদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান সবগুলোই আমরা একটা ক্লাসের মধ্যেই আমরা সমাধান করব এবং প্রস্তুতিটা নিব বৃত্তি পরীক্ষার জন্য, যাতে এই ক্লাসটা করার পর এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা যেন উত্তরটা দিতে পারো। এটা আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমি যে পয়েন্টগুলোর কথা বলবো এবং বলে দিব কোনটা কোন কাজের জন্য লাগবে, কোনটা ছোট প্রশ্ন আসবে, বড় প্রশ্ন কিভাবে আসতে পারে, সবগুলোই আলোচনা করব। এই বিষয়টা একটু তোমরা খেয়াল রাখবা। তাহলে এই লাইনটা কোন জায়গায় কাজে দিতে পারে? শূন্যস্থানে বা ছোট প্রশ্নে, যে কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন এবং তখন তার বয়স কত ছিল? তাহলে তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। এই লাইনটা কিন্তু শূন্যস্থানে দিয়ে দিতে পারে। মনে করো এখানে জাস্ট ড্যাশ দেওয়া আছে, এখানে এটা খালি, এখানে বলা হলো তিনি সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন, তখন কিন্তু তোমাকে শূন্যস্থানে 1756 কথাটা লিখতে হবে। আবার এরকম হইতে পারে, ধরো এই 22টার জায়গায় খালি রাখলো বা এখানে একটা ড্যাশ দিল, দিয়ে বললো তিনি বা নবাব সিরাজউদ্দৌলা 1756 সালে মাত্র এত বছর বয়সে বাংলার নবাব হন, তখন কিন্তু তোমাকে এখানে 22 সংখ্যাটা মনে করে লিখতে হবে। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যদের, বিশেষ করে খালা ঘোষেটি বেগম, তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন যে নবাব সিরাজের খালা কে ছিল? তার খালার নাম কি? ঘোষেটি বেগম, এবং তার সাথে সম্পর্কটা কি ছিল? খুবই খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ, এরা কারা? এরা হচ্ছে তৎকালীন সময়ের একটা বণিক বা ব্যবসায়ী গোষ্ঠী যারা ছিল, এবং তারা ছিল তৎকালীন সময়ে সবচেয়ে প্রভাবশালী। এখন ধরো তোমাদের গ্রাম বা তোমরা যদি সিটি কর্পোরেশনের হও, তোমাদের এরিয়াতে কিন্তু প্রধান যিনি থাকেন, ধরেন মেয়র বা মেম্বার ছাড়াও আরও কিছু ব্যবসায়ী গোষ্ঠী থাকে বা কিছু বিশেষ ব্যক্তি থাকে যারা অনেক ক্ষমতাবান, তাদের হয়তো টাকা পয়সা বা ধন সম্পদের কারণে তারা অনেকটা প্রভাবশালী হয়, তাদের কথাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শুনে। এই ধরনের কিছু ব্যক্তি ছিলেন এই রায়দুর্লভ, জগৎ শেঠ, এরা ছিল তৎকালীন সময়ের প্রভাবশালী ব্যবসায়ী। এই বণিকরাও কি করত? নবাবের বিরোধিতা করত এবং ষড়যন্ত্রে লিপ্ত হলো নবাবের বিরুদ্ধে। কে কে? তার খালা ঘোষেটি বেগম এবং রায়দুর্লভ, জগৎ শেঠের মতো বণিকরা এই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। এই বণিকেরা অবশেষে 1757 সালে, কত সালে? 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধে, এই যে পলাশীর যুদ্ধ, আমরা আজকের এই পয়েন্টটা শিরোনাম কিন্তু পলাশীর যুদ্ধ। তাহলে এই পলাশীর যুদ্ধটা কবে হয়? 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। আমি কিন্তু এর আগেও একবার বলেছি যে এই পলাশীর যুদ্ধটা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ বাহিনী, ওই যে ব্যবসায়ী গোষ্ঠী যাদের কথা বলছিলাম, যারা এই অঞ্চলে ব্যবসা করার উদ্দেশ্যে আসার পর তাদের কৌশলে এবং বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তারা এই দেশের ক্ষমতা গ্রহণ করার জন্য মরিয়া হয়ে যায়, এবং এই জন্য এই ইংরেজদের মধ্যে এবং নবাবের মধ্যে যুদ্ধটা বাধে। এবং এই জায়গায় ইংরেজরা ব্যবসা করতে এসে তারা এত পরিমাণে প্রভাবশালী হয়, তারা এত পরিমাণে ব্যবসায় এগিয়ে যায় যে তারা নবাবের বিরুদ্ধেও যুদ্ধ করার মতো সাহস পায়। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা সাহস পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল তৎকালীন সময়ের কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গ, যেগুলোর নাম আমরা বলেছি, যে নবাবের খালা ঘোষেটি বেগম, তার খালাতো ভাই এবং বেশ কিছু প্রভাবশালী বণিক ব্যবসায়ী যারা আমাদের এই দেশের সাথে বা আমাদের এই বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এদের কারণে ইংরেজরা আশকারা পেয়ে বা ইংরেজরা সুযোগ পেয়ে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং এই যুদ্ধটা হয় হচ্ছে 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে। এবং সেই যুদ্ধে এই বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গ জগৎ শেঠ, ঘোষেটি বেগমের মতো ব্যক্তিবর্গ নবাবের বিরুদ্ধে যুক্ত হন বা ইংরেজদের পক্ষে যোগ দেন। এবং এই নবাবের সেনাবাহিনীর প্রধান ছিলেন, সৈন্যবাহিনীর প্রধান ছিলেন মীর জাফর। এই মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই নবাব পরাজিত হন। আমরা কিন্তু অনেক সময় কথায় কথায় বলি যে তুই তো একটা মির্জাফর, বা আমরা অনেক বন্ধুরা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে বা কোনোভাবে আমাদের সাথে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করে, তখন আমরা কিন্তু তাকে বলি যে তুই তো মির্জাফরের মতো। তো এই যে মির্জাফর, এই শব্দটা কিন্তু এই জায়গা থেকেই আসছে। অর্থাৎ আমাদের বাংলার ইতিহাসে বা আমাদের এই দেশের ইতিহাসে মির্জাফরের হচ্ছে, বা এই মির্জাফর নামক ব্যক্তি হচ্ছে বিশ্বাসঘাতকতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। এই পলাশীর যুদ্ধে শুধুমাত্র এই সৈন্যবাহিনীর প্রধান মীর জাফর, যে তার সেনাবাহিনীকে
চুপ থাকতে নির্দেশ দেয় বা ইংরেজদের বিরুদ্ধে যেখানে যুদ্ধ করার কথা, আমাদের সৈন্যবাহিনী কিন্তু ইংরেজদের থেকে অনেক বেশি ছিল। অর্থাৎ নবাবের যে সৈন্যবাহিনী সেটা ইংরেজদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু এই সেনাবাহিনীর প্রধান যে ছিলেন তার নাম হচ্ছে মীর জাফর। এই ব্যক্তি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার যে সৈন্যরা ছিল তার পিছনে সে সবাইকে নীরব থাকতে নির্দেশ দেয়। এমনকি অনেক সৈন্যরাও তারা কি করে নবাবের বাহিনীর হয়েও তারা এই নবাবের বাহিনীতে যুদ্ধ না করে ইংরেজদের সাথে যোগ দেয়। এবং এই মীর জাফরের বিশ্বাসঘাতকতা বা সেনাবাহিনীর প্রধান না হয়েও সেনাবাহিনীর প্রধান হয়েও যুদ্ধ না করার কারণে বাংলার যে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তিনি এই পলাশীর যুদ্ধে পরাজিত হন ইংরেজদের কাছে। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন যে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হয়েছিল পলাশীর যুদ্ধে, এটা কেন? এটা হচ্ছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। তাছাড়া তার খালা ঘসিটি বেগম এবং প্রভাবশালী কিছু ব্যবসায়ী তারাও ইংরেজদের পক্ষে যোগ দিয়েছিল, এটা একটা কারণ। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে মীর জাফরের বিশ্বাসঘাতকতা। তাহলে মীর জাফর হলো কি আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসঘাতক, এবং বিশ্বাসঘাতকতার অপর নাম কিন্তু আমরা মীর জাফরও বলি। এটা কিন্তু তোমরাও কথায় কথায় বলো, আমি যেটা মাত্রই বললাম যে কেউ যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বা আমরা মনে করি যে সে আমাদের সাথে প্রতারণা করছে, তখন আমরা কিন্তু তাকে এভাবে বলি যে তুই তো মীর জাফরের মতো। এই যে কথাটা মীর জাফরের মতো, এটা কিন্তু এই জায়গা থেকেই এসেছে। কারণ বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয় হয়েছিল ইংরেজদের কাছে এই মীর জাফরের মতো একজন বিশ্বাসঘাতকতার কারণে। এই মীর জাফর নামক যে বিশ্বাসঘাতক ব্যক্তি, তিনি আমাদের সৈন্যবাহিনীর প্রধান থাকা সত্ত্বেও তিনি যুদ্ধে তার সৈন্যদেরকে নির্দেশ দেয় নাই যুদ্ধ করার জন্য, তিনি নীরব ছিলেন। এবং এই বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু সিরাজের বাহিনীর বা নবাবের বাহিনী পরাজিত হয়। এবং এই রবার্ট ক্লাইভ এই ব্যক্তি ছিলেন ইংরেজদের যে বাহিনী বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাহিনী, সেই বাহিনীর প্রধান ব্যক্তি। তার এই ইংরেজ বাহিনী যার প্রধান ছিলেন রবার্ট ক্লাইভ, সেই রবার্ট ক্লাইভের যে বাহিনী, সেই বাহিনী এই পলাশীর যুদ্ধে বিজয়ী হয় এবং পরবর্তীতে নবাবকে হত্যা করা হয়। এবং এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। কত থেকে কত? 1757 সাল থেকে 1947। এই 200 বছর প্রায় বাংলা কাদের হাতে ছিল? ইংরেজদের হাতে। এবং তারা কিভাবে ক্ষমতাটা দখল করলো আমরা কিন্তু মোটামুটি এই বিষয়টা এখন বুঝতে পারার কথা, যে তারা প্রথমে আসছিল ব্যবসা করার জন্য, পরবর্তীতে তারা কৌশলে বা সুযোগ পেয়ে এবং মীর জাফরের মতো কিছু ব্যক্তিবর্গের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের বিরুদ্ধে যুদ্ধ করে তারা যুদ্ধে জয় পায় এবং এই দেশের যে শাসন ক্ষমতাটা সেটা তারা তাদের হাতে নিয়ে নেয়। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, মনে করো পলাশীর যুদ্ধটা কবে হয়? পলাশীর যুদ্ধটা হয়েছে কত সালে? 1757 সালের 23শে জুন, তারিখ সহ একদম মনে রাখবা। এবং এই যুদ্ধে আমাদের বাংলার যে সেনাবাহিনী সেটার প্রধান ছিলেন বা সেনাপতি ছিলেন মীর জাফর। এবং এই মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। কিভাবে পরাজিত হন সেটাও কিন্তু আমি বলেছি, যে যুদ্ধের ময়দানে তিনি তার পুরো সৈন্যবাহিনীকে নির্দেশ দেয় নীরব থাকার জন্য বা দাঁড়িয়ে থাকার জন্য। এই জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। আর এই পলাশী যুদ্ধে বিজয়ী কারা হয়েছিল? রবার্ট ক্লাইভ, অর্থাৎ ইংরেজদের যে বাহিনী যার প্রধান ছিলেন রবার্ট ক্লাইভ, এই রবার্ট ক্লাইভের ইংরেজ বাহিনী এই যুদ্ধে জয়ী হন। এবং পরবর্তীতে তারা যুদ্ধে জয়ী হওয়ার পর নবাবকে হত্যা করে এবং এই বাংলার যে ক্ষমতা, এই পুরো শাসন কার্যটা তারা তাদের হাতে নিয়ে নেয় বা বাংলার নিয়ন্ত্রণটা তারা তাদের হাতে তুলে নেয়। এবং তারা ক্ষমতা নেবার পর 1757 সাল থেকে 1947 সাল প্রায় 200 বছর এই বাংলা অঞ্চলকে শাসন করে। এবং এই 200 বছর শাসনই এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরুতে কিন্তু আশা করি তোমরা এখন ধারণাটা পেয়েছো যে কিভাবে এই ইংরেজরা আমাদের দেশে এসে আমাদের যে শাসন ক্ষমতা সেটা তারা তাদের হাতে কিভাবে নিয়ে নেয়, সেটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা যাই তাদের 200 বছরের শাসনটা কিরকম ছিল। 1757 সালে তারা যুদ্ধে জয়ী হবার পর শাসন কার্য তাদের শুরু হয় এবং এই 1757 সাল থেকে 1857 সাল প্রায় 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। তাহলে আমরা কিন্তু শুরুতে পরে আসছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো ব্রিটিশ বা ইংরেজদের তৈরি যে কোম্পানি, তারা এই দেশে ব্যবসা করার জন্য যে কোম্পানিটা তৈরি করেছিল সেটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই কোম্পানি 1757 সালে পলাশী যুদ্ধে জয়ী হবার পর থেকে
1857 সাল, অর্থাৎ প্রায় 100 বছর সময় এই বাংলাকে একদম আরামসে তারা শাসন করে বা শোষণ করে। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, কোম্পানির শাসন বলতে কি বোঝায়? তখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে কোম্পানির শাসন হলো 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, সেটাকেই বলা হয় কি শাসন? সেটাকেই বলা হয় কোম্পানির শাসন। এবং কোম্পানি প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভের নামটা কিন্তু আমরা এর আগেও পড়ে আসছি যে রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজ বাহিনীর প্রধান। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের যে বাহিনী, সেটার দায়িত্বে ছিলেন এই রবার্ট ক্লাইভ। তিনি ছিলেন প্রথম শাসনকর্তা, যিনি আমাদের এই বাংলা অঞ্চলকে শাসন করার দায়িত্ব তার হাতে তুলে নিয়েছিলেন। তাহলে এটা একটা প্রশ্ন এমসিকিউ আসতে পারে যে কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন। যেটা কিন্তু শুধুমাত্র যে এমসিকিউ বা ছোট প্রশ্নে আসবে তা নয়, এটা কিন্তু শূন্যস্থানেও আসতে পারে। কোথায় কোথায় আসতে পারে? শূন্যস্থানে আসতে পারে, ছোট প্রশ্নে আসতে পারে, এবং মিলকরণ যেটা সেখানেও কিন্তু আসতে পারে। তাহলে এটা আমরা মনে রাখবো এই লাইনটা, যে কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। এই ব্যক্তির নামটা সহ তার কি উপাধি ছিল সেটা মনে রাখবা। তিনি ছিলেন কোম্পানির প্রথম শাসনকর্তা। প্রায় 100 বছর পরে 1857 সালে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। কত বছর পরে? 100 বছর পরে। প্রায় 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি আরামসেই এই দেশটাকে শাসন এবং শোষণ করে। 100 বছর পরে 1857 সালে, কত সালে? 1857 সালে সিপাহী অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে সিপাহী যারা ছিল তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা বিদ্রোহ শুরু করে। কাদের বিরুদ্ধে? এই ইংরেজ বাহিনী বা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেনি। তার মানে কি, 1857 সালে একটা বড় সড়ো বিদ্রোহ হয়, কিন্তু সেই বিদ্রোহটা কি হয় নাই? সফল হয় নাই। সেই বিদ্রোহে সিপাহী যারা ছিল তারা পরাজিত হন, ইংরেজ বাহিনীর আবারও জয় হয়। কিন্তু তারা জয়ী হলেও আগের যে 100 বছর অর্থাৎ 1757 থেকে 1857 সাল পর্যন্ত তারা যেভাবে আরামসে একদম শাসনটা করেছে, সেইটা তারা আর পারে নাই। এই 100 বছর শাসন করার পর সিপাহী বিদ্রোহটা যখন হলো, তখন মোড়টা অন্যদিকে ঘুরে গেল। এবং কি হইলো সেটা আমরা চলো দেখি। এবং কোম্পানির শাসন রদ করে 1858 সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে 1947 সাল পর্যন্ত। তার মানে কি বুঝলাম? যে 1757 সাল থেকে 1857 সাল এই বাংলা অঞ্চলকে শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কে শাসন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 1858 সালে এই সিপাহী বিদ্রোহের পরে ক্ষমতা চলে যায় কার হাতে? বাংলা সহ সমগ্র ভারতবর্ষের ক্ষমতা বা শাসনভার সেটা চলে যায় রানী, ব্রিটিশ যে রানী ছিল তিনি এই ক্ষমতাটা নিয়ে নেন। অর্থাৎ কোম্পানি বাদ দিয়ে তিনি নিজে সরাসরি সেই ব্রিটেন থেকে এই দেশটা নিয়ন্ত্রণ করতে শুরু করে। এবং রানী প্রায় আরো 100 বছর তিনি এই শাসন কাজটা চালান। কত সাল থেকে? 1858 সাল থেকে 1947 সাল, প্রায় 100 বছর। তারপরে ব্রিটিশ যে রানী বা ব্রিটেনের যে রানী, তিনি পরবর্তীতে এই পুরো অঞ্চলটাকে শাসন করেন। এখন আমরা আসো দেখি ব্রিটিশ শাসনে কিছু খারাপ দিক, অর্থাৎ তারা কি কি খারাপ কাজ করেছে বা আমাদের এই অঞ্চলের জন্য ক্ষতিকর কি কি কাজ করেছে সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখি। তাহলে প্রথমে আমরা কি আলোচনা করলাম? যে ব্রিটিশরা কিভাবে এই দেশে আসলো, এসে কিভাবে ক্ষমতা দখল করলো। তারপরে আমরা দেখলাম যে তারা কত বছর শাসন করলো। কত বছর? 200 বছর। 200 বছরের মধ্যে 100 বছর ছিল কোম্পানির শাসন, আর 100 বছর ছিল ব্রিটিশ যে রানী, তিনি সেই অঞ্চলটাকে শাসন করেছিলেন। এবং এখানে আমরা একজন ব্যক্তির নাম পেয়েছি যার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ কে ছিলেন? রবার্ট ক্লাইভ ছিলেন কোম্পানির প্রথম শাসনকর্তা। এটা মাস্ট মনে রাখবা। এটা ছোট প্রশ্ন, মিলকরণ, শূন্যস্থান যে কোনো জায়গাতে চলে আসতে পারে। এখন আমরা ব্রিটিশ শাসনের খারাপ দিকগুলো চলো দেখি। কি কি খারাপ দিক ছিল। এখানে একটা লাইন তোমরা দেখতে পাচ্ছ যে ভাগ করো শাসন করো নীতির ফলে এই দেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। তাহলে আমাদের শুরুতেই বোঝা উচিত এই ভাগ করো শাসন করো নীতি মানে কি। কি বললাম?
ভাগ করো শাসন করো নীতি। এই ভাগ করো শাসন করো নীতি বলতে এরকম একটা নীতি বোঝায় যেখানে ব্রিটিশরা কৌশল প্রয়োগ করে বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভাজন সৃষ্টি করত, বিভিন্ন ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করত, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করত, বা বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কি সৃষ্টি করত, বিভাজন বা একটা বিদ্রোহ ঝামেলা সৃষ্টি করত, যাতে ওই অঞ্চলটা বা ওই জাতির মধ্যে কোনো ইউনিটি না থাকে, তারা যেন কি করতে পারে, তারা শাসন কাজটা আরামসে করতে পারে এবং এই অঞ্চলগুলোতে যাতে বিদ্রোহ বা ঝামেলা লেগে থাকে। যখন একটা অঞ্চলে মানুষের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, নিজেরা নিজেরা যখন ঝামেলা করবে, তখন কিন্তু অন্য আরেকটা তৃতীয় পক্ষ সহজেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এইটাই ছিল তাদের নীতি এবং এটাকেই বলা হয় ভাগ করো শাসন করো নীতি। তাহলে আমরা যদি ছোট করে বলি, ভাগ করো শাসন করো নীতি হলো এরকম একটা নীতি যেখানে মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি করা হয়। এবং কেন করা হয় সেটা বললাম, যে যেন তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। এটা ছিল একটা ব্রিটিশদের কৌশল। তারা যখনই দেখেছে যে এই বাংলার মানুষজন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে, তখনই তারা বিভিন্ন ভাগ করো শাসন করো নীতি তারা প্রয়োগ করেছে। এখানে কিভাবে প্রয়োগ করতো, ধরো আমরা হিন্দু এবং মুসলমান সকলে মিলেই তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করলো, বা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো একটা বিষয়, বা তাদেরকে ক্ষমতা থেকে সরাবার জন্য সকল ধর্মের মানুষজন একত্রিত হইল। তখনই তারা কি করবে, হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগিয়ে দিবে, বা তারা বোঝাবে যে হিন্দু মুসলমানরা কখনো ভাই ভাই হয় না। বিভিন্ন মাধ্যমে তারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করবে। এইটাই ছিল তাদের নীতি এবং এটাকে বলা হয় ভাগ করো শাসন করো নীতি। যদি পরীক্ষাতে আসে ভাগ করো শাসন করো নীতি কি ব্যাখ্যা করো, তখন তোমরা উত্তরটা এইভাবে দিবা যে ভাগ করো শাসন করো নীতি হলো এরকম একটা নীতি যেখানে মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ ও অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি করা হয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আর এই নীতিটা কাদের ছিল? এটা ছিল হচ্ছে ব্রিটিশদের নীতি। তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ভাগ করো শাসন করো নীতিটা প্রয়োগ করত এবং এটার উদাহরণ আমরা পরবর্তীতে দেখব। বিভিন্ন সময় তারা এই দেশের মানুষকে এবং এই দেশের অঞ্চলগুলোকে ভাগ করেছে। যেমন বর্তমানে আমাদের যে ভারত পাকিস্তান নামে দুটা দেশ রয়েছে, এই ভাগটাও কিন্তু ব্রিটিশরাই করে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের বর্তমানে ভাগ করো শাসন করো নীতির একটা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। তাহলে কি করলো, তারা ভাগ করো শাসন করো নীতি প্রয়োগ করলো এবং এইটার কারণে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলায় 1176 সাল এবং ইংরেজিতে 1770 সালে হয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তাহলে এটাও একটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, যে 76-এর মন্বন্তর কি? এটা হচ্ছে এই ব্রিটিশদের শাসনামলের সময় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বাংলায়, যেটা হচ্ছে যদি আমরা সাল বলি, বাংলা সালে বলতে পারলে 1176, আর যদি ইংরেজিতে বলি 1770 খ্রিস্টাব্দ। এই সময়টাতে এই বাংলা অঞ্চলে ব্যাপক একটা দুর্ভিক্ষ হয়েছিল এবং এটা এক কারণ ছিল হচ্ছে তাদের ভাগ করো শাসন করো নীতির ফলে অনেক মানুষজনের বেকার হয়ে যাওয়া বা অনেক কৃষকরা তাদের জমি হারিয়েছিল। এছাড়া এই সময়ে বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি বেড়ে গিয়েছিল। এই কারণগুলোতে এই অঞ্চলে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এটার নামই ছিল হচ্ছে 76-এর মন্বন্তর বা 1770 সালের দুর্ভিক্ষ। তাহলে যদি প্রশ্নে আসে এই 76-এর মন্বন্তর কত সালে হয়, তখন আমরা বলবো 1176 অথবা 1770। আর এভাবে যদি জিজ্ঞাসা করা হয় 76-এর মন্বন্তর বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, তখন তুমি বলবা যে ব্রিটিশদের শাসনামলের সময় এই বাংলা অঞ্চলে একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং এটা সময়কালটা ছিল 1176 সাল বা 1770। এই সময়টাতে যে দুর্ভিক্ষ হয় সেটাকেই বলা হয় 76-এর মন্বন্তর। তাহলে এটা তোমরা মনে রাখবা, এই টার্মটা কিন্তু পরীক্ষাতে প্রায় সময়ই আসে যে 76-এর মন্বন্তর কি বা এটা কত সালে হয়। এবং এই সময়টাতে অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মালিকানা সত্ত্ব হারান বা তারা তাদের জমি হারান। এই ছিল ব্রিটিশ শাসনগুলোর খারাপ দিক। তারা কি করত? কৃষকদের উপর অনেক অত্যাচার নির্যাতন করত, তাদের জমি তারা নিয়ে যেত, তাদের উপরে অতিরিক্ত কর চাপিয়ে দিত, যার কারণে এমনও অনেক ঘটনা রয়েছে যেখানে কৃষকরা তারা তাদের ট্যাক্স বা কর পরিশোধ করার জন্য নিজেদের জমি পর্যন্ত বিক্রি করেছে, অনেকেই তাদের বাড়ি পর্যন্ত বিক্রি করেছে এবং অনেকেই হতাশায় আত্মহত্যাও করেছে এই সময়টাতে। এরকম চরম একটা নির্যাতন বা শোষণ করত এই ব্রিটিশরা কৃষকদেরকে। তাহলে
যদি পরীক্ষাতে আসে, এটা আসতে পারে বড় প্রশ্নে। কি আসতে পারে বড় প্রশ্নে? যে ব্রিটিশদের শাসনের কিছু খারাপ দিক উল্লেখ করো বা কয়েকটি খারাপ দিক তুলে ধরো। বড় প্রশ্নে মনে করো এই প্রশ্নটা আসলো। কি প্রশ্ন? প্রশ্নটা আবারও বলি, যে ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক উল্লেখ করো। তখন কিন্তু তোমাকে কোনো গাইড থেকে এটা পড়ার প্রয়োজন নাই। তুমি এখানে দেখো অনেকগুলো কারণ খুঁজে পাবা, যে কারণগুলো ছিল ব্রিটিশদের খারাপ দিক। যেমন এক হচ্ছে ভাগ করো শাসন করো নীতি। আমি সংক্ষেপে বলি, তোমরা যেন মনে রাখতে পারো। কি? ভাগ করো শাসন করো নীতি। 2, তাদের শাসনামলের সময় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। 3, এই ব্রিটিশরা কৃষকদের অনেক শোষণ বা নির্যাতন করত এবং এই জন্য কি হয়েছিল, অল্প সংখ্যক জমিদাররা অনেক জমির মালিক হয়েছিল, আর বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ বা কৃষকরা তারা তাদের জমি হারিয়েছিল বা মালিকানা সত্ত্ব হারিয়েছিল। এই যে কয়েকটা পয়েন্ট, এইগুলা তোমরা যদি মনে রাখো, এইটাই হচ্ছে ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিকের উত্তর। তাহলে এটা কিন্তু কোথায় আসতে পারে? বড় প্রশ্নে। কি আসতে পারে? ব্রিটিশ শাসনের খারাপ দিকগুলো তুলে ধরো। তখন তোমরা এই খারাপ দিকগুলো তুলে ধরবা, এবং এটা একদম বইয়ের লাইনগুলো যে হুবহু তুলে দিতে হবে তা না, তুমি তোমার মতো করে তুলে দেবা, কিন্তু বিষয়টা যেন এই ঘটনাগুলোর মধ্যেই থাকে। তুমি যদি অন্য আরেকটা ঘটনা তুলে দাও তাহলে তো তোমাকে মার্কস দিবে না। তোমাকে মার্কস দিবে যদি এখানে যে ঘটনাগুলো আমরা আলোচনা করেছি সেইগুলা তুমি তোমার মতো করে উপস্থাপন করবা। যেমন এখানে কয়েকটা পয়েন্ট আমরা যদি একদম শর্টকাট বলি, ভাগ করো শাসন করো নীতি, এটা ছিল ব্রিটিশ শাসনের একটা অন্যতম খারাপ দিক। আরেকটা কি ছিল? দুর্ভিক্ষ। আরেকটা হচ্ছে কি, অনেক কৃষক গরিব হয়ে গিয়েছিল, অনেক কৃষকরা তারা তাদের জমি হারিয়েছিল, কিন্তু অল্প সংখ্যক জমিদাররা তারা কি হয়েছিল, অনেক জমির মালিক হয়েছিল। এটা ছিল তাদের শাসনের খারাপ দিক। তাহলে আশা করি যদি পরীক্ষাতে আসে ব্রিটিশ শাসনের খারাপ দিক তুলে ধরো, তাহলে তোমরা ভালো একটা উত্তর দিতে পারবা, এবং এই উত্তরটা কিন্তু এইখান থেকেই দিতে হবে। তো আমরা খারাপ দিকগুলো যেহেতু জানলাম, কিছু ভালো দিকও তো আমাদের জানা দরকার, তাই না? তো দেখি তারা কি কি ভালো কাজ করেছিল। আর এই ভালো কাজগুলো কিন্তু তারা আমাদের জন্য করে যায় নাই, বা আমাদের সুবিধা বা আমাদের উপকারের জন্য করেনি। এই ভালো কাজগুলো তারা নিজেদের জন্য করেছিল। পরবর্তীতে এগুলো আমাদের কাজে লেগে গেছে সামহাও। কিন্তু এখানে তারা যে কাজগুলো করেছে, যেগুলো আমরা বলছি ভালো কাজ, এগুলো আসলে আমাদের ভালো করার উদ্দেশ্যে এই কাজগুলো করেনি। তারা তাদের সুবিধার জন্য বা তাদের ক্ষমতাটা আরো পাকাপোক্ত বা টিকিয়ে রাখার জন্য তারা এই কাজগুলো করেছিল। তো দেখি তারা কি কি ভালো কাজ করেছিল, যেগুলো আমাদের জন্য না হইলেও সামহাও আমাদের উপকারে আসছে। দেখি সেই কাজগুলো কি কি। এক হচ্ছে তারা নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, ছাপাখানা এগুলো প্রতিষ্ঠা করেছিল। এর ফলে কি হয়েছিল? শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছিল। তার মানে একটা পয়েন্ট পাইলাম যে ব্রিটিশ শাসনের সময় আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার একটা উন্নয়ন আসে বা উন্নতি হয়। এবং এটা কিভাবে হয়? কারণ তারা তাদের নিজেদের একটা অনুগত শ্রেণী তৈরি করার জন্য বা একটা শিক্ষিত শ্রেণী তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। যেটা কি জন্য করেছিল? তারা করেছিল মূলত তাদের শাসনটাকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য। কিন্তু এটা পরে আমাদের উপকারে আসে এবং শিক্ষা ব্যবস্থাটার উন্নয়ন হয়েছিল। তাহলে একটা দিক পাইলাম ভালো দিক, এক হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছিল এবং তারা অনেক নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। 2 নাম্বার, তারা সড়ক পথ, রেলপথ উন্নয়ন করেছিল। কি করেছিল? সড়ক পথ ও রেলপথের উন্নয়ন করেছিল। এগুলা তারা নিজেদের যাতায়াতের জন্যই করেছিল। 3, টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি সাধিত হয়। তাহলে প্রথম পয়েন্টে তারা কি করেছে? শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে। 2, যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন সাধন তারা করেছে। তাহলে সংক্ষেপে বললে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, 2 হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এবং কিভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয় সেটার উত্তর হচ্ছে সড়ক পথ, রেলপথ এবং টেলিগ্রাফ তারা প্রচলন করেছিল। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। তাহলে কি হয়? যে বিভিন্ন স্কুল, কলেজ প্রতিষ্ঠা করা হইলো, এখানে তো অনেক ছাত্ররা পড়াশোনা করতো, তাদের মাধ্যমেই সামাজিক অনেক সংস্কার আসে, শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানে ব্যাপক প্রসার বা উন্নতি আসে। এবং এই ঘটনাকে বলা হয় কি? নবজাগরণ বলা হয়। তাই একে কি বলা হয়? নবজাগরণ। তাহলে এটা একটা প্রশ্ন যে নবজাগরণ কেন বলা হয়? কারণ এই সময়টাতে সামাজিক সংস্কার, শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটেছিল, এই জন্য একে কি বলা হয়? নবজাগরণ বলা হয়। তাহলে এটাও কিন্তু বড় প্রশ্নে আসার মতো একটা প্রশ্ন। কিভাবে বড় প্রশ্নে আসতে পারে?
যে ব্রিটিশ শাসনদের বা ব্রিটিশদের কার্যক্রমের মধ্যে কিছু ভালো দিক তুলে ধরো বা কি কি ভালো কাজ তারা করেছিল সেগুলো তুলে ধরো। তখন তোমাকে এই পয়েন্টগুলোর মাধ্যমে তাদের ভালো দিকগুলো দেখাতে হবে। তারা কি কি ভালো কাজ করেছিল? নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল, এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। 2 নাম্বার, সড়কপথ রেলপথের উন্নয়ন করেছিল, অর্থাৎ টোটালি তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে, এবং এই দেশে টেলিগ্রাফ ব্যবস্থাটা কিন্তু ব্রিটিশরাই নিয়ে এসেছিল। তারপরে এই সময়ে সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। তাহলে এইগুলো ছিল, সবগুলা কি ছিল? এগুলো হচ্ছে ব্রিটিশদের ভালো কাজ। যদি পরীক্ষাতে আসে যে ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক তুলে ধরো, এটা আসতে পারে বড় প্রশ্নে। যদি আসে তাহলে তোমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে উত্তরটা দিবা। এখন আমরা আলোচনা করব তিতুমিরের বাঁশের কেল্লা নিয়ে। এইটাও ব্রিটিশ শাসনের সময়ে তৈরি, এবং এটা তৈরি করেছিলেন মীর নিসার আলী, বা তার নাম ছিল হচ্ছে সংক্ষেপে তিতুমির। এবং এখানে বাঁশের কেল্লাটা আসলে কিভাবে প্রাসঙ্গিক সেটা যদি আমরা দেখি, এটা আমরা পুরোটাই পড়ি যে 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। তাহলে আমরা কি বললাম? 1857 সালের দিকে সিপাহী বিদ্রোহ, যেটা আমরা একটু আগে পড়ে আসছি, যে সিপাহী বিদ্রোহ নামে একটা বিদ্রোহ হয়েছিল। এই সময়ের বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এই যে তাদের শাসনামলের শেষ সময়, প্রায় 1-1.5 বছর সময়টা, সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্রোহ হয়েছে। এর মধ্যে একটা ছিল হচ্ছে এই তিতুমিরের বিদ্রোহ, বা তিতুমিরের বাঁশের কেল্লার মাধ্যমে একটা বিদ্রোহ হয়েছিল, সেটা আমরা এখন দেখি। এছাড়াও আরো কিছু বিদ্রোহ নিয়ে আলোচনা করব। তবে মূল কথাটা হচ্ছে এই সময়টা থেকে বিভিন্ন বিদ্রোহের সূচনা হয়। এমনই একটি আন্দোলন বা বিদ্রোহ ছিল তিতুমির নামক এক ব্যক্তির, যিনি ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। তাহলে এই বাঁশের কেল্লাটা কি জন্য নির্মাণ করা হয়েছিল? ইংরেজ বাহিনী বা ব্রিটিশদেরকে প্রতিহত করার জন্য বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই বাঁশের কেল্লাটা নির্মাণ করা হয়েছিল। এবং এটা কে নির্মাণ করেছিলেন? এটা হচ্ছেন এই আন্দোলনের নেতা তিতুমির। কি করেছিল সে? এটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। এটাকে আমরা তিতুমির বিদ্রোহ বলতে পারি। এই তিতুমির নামক যে ব্যক্তির কথা বলছি, তিনি এই বাহিনীটা তৈরি করে এবং এই বাঁশের কেল্লাটা তৈরি করে। এটা কোন জায়গাতে তৈরি করা হয়েছে? এটা হচ্ছে নারকেলবাড়িয়া নামক গ্রামে, এবং এটা ছিল বারাসাতে। তাহলে বারাসাতের নারকেলবাড়িয়াতে এই বাঁশের কেল্লাটা নির্মাণ করা হয়। নির্মাতা হচ্ছেন তিতুমির। এবং এটা কেন নির্মাণ করা হয়েছিল? ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য। এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন, এমসিকিউ, বড় প্রশ্ন ছাড়া অন্য যে ধরনের প্রশ্নগুলো হয় সবগুলো এখান থেকে হইতে পারে, শূন্যস্থানও হইতে পারে। যে এই বাঁশের কেল্লাটা কেন নির্মাণ করা হয়েছিল? এটা নির্মাণ করা হয়েছিল ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য। এটা নির্মাতা কে? এটা নির্মাতা হচ্ছেন তিতুমির। এবং এটা কোন জায়গাতে অবস্থিত বা কোথায় নির্মাণ করা হয়েছিল বাঁশের কেল্লা? তাহলে আমরা কি বলবো? এটা নির্মাণ করা হয়েছিল বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে। তারপরে এই বিদ্রোহটা সফল হয় নাই। 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত এবং নিহত হন। তাহলে এই তিতুমিরের যে বিদ্রোহ, সেটার কারণেই এই বাঁশের কেল্লাটা নির্মাণ করা হয়েছিল। এবং তিনি এটা কোন জায়গাতে নির্মাণ করেন? এটা হচ্ছে বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে। এবং এই আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির। তিনিই এই বাঁশের কেল্লাটা নির্মাণ করেছিলেন। তারপরে আরেকটা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, যেটা আমরা এর আগে একটু আলোচনা করে আসছি সামান্য। এখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং কেন এই বিদ্রোহটা হয়েছিল সেটাও আমরা সবগুলো কারণ আলোচনা করব। তো প্রথমত যদি বলি, এই সিপাহী বিদ্রোহের কারণ ছিল সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। এবং এই সিপাহী বিদ্রোহের অন্যতম ব্যক্তি বা নেতা ছিলেন হচ্ছে মঙ্গল পাণ্ডে। এবং এটা সংগঠিত হচ্ছে 1857 সালে, এবং পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই সিপাহী বিদ্রোহটা শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। তাহলে এটা একটা প্রশ্ন যে এই সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? এই সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে মঙ্গল পাণ্ডে। এবং এটা কোন জায়গাতে শুরু হয়? এটা শুরু হয় মূলত 1857 সালে। কত সালে? 1857 সালে। কোন জায়গাতে? পশ্চিম বাংলার ব্যারাকপুরে। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়। শুরু হওয়ার পর এটা সারা ভারতেই ছড়িয়ে পড়ে। তাহলে এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্নে আসতে পারে বা শূন্যস্থানেও আসতে পারে, যে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন, কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহটা শুরু হয় এবং কোন জায়গাতে
কত সালে, সবগুলাই কিন্তু একটা লাইনের মধ্যে রয়েছে যে 1857 সালে এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়। কোথায়? পশ্চিম বাংলার ব্যারাকপুরে। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। যেভাবে প্রশ্নটা আসুক তুমি যেন উত্তরটা দিতে পারো। এখন আমরা আলোচনা করি সিপাহী বিদ্রোহের কিছু কারণ। প্রথম কারণটা হচ্ছে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল, অর্থাৎ সেনাবাহিনীতে অন্যান্য যে উপরের পদগুলো ছিল বা উন্নত যে পদগুলো সেইখানে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল না। তারা সবচেয়ে বেশি ছিল কোন জায়গায়? সিপাহী পদে। সেইখানেই তাদেরকে রেখে দিত বা তাদের প্রমোশন দিত না বা উপরের পদে নিত না। এবং পরিমাণটা কিরকম ছিল যে 50,000 ব্রিটিশ ছিল আর 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। তাহলে এটা কি একটা বৈষম্য তাদের প্রতি, যে তারা উপরের পদে যেতে পারে না যেখানে তারা সবচেয়ে বেশি, অর্থাৎ ভারতীয়রা বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কি করা হতো না? পদোন্নতি দেওয়া হতো না, ব্রিটিশরাই উপরের পদগুলোতে থাকতো। এই জন্য এই ব্রিটিশদের মধ্যে বা এই যারা সিপাহী ছিল তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তাছাড়া ভারতের বিভিন্ন এলাকায়, কোথায়? ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে কি হয়? সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? সামাজিক বিশৃঙ্খলার। এটা ছিল দ্বিতীয় কারণ। কি কি কারণে এই সিপাহী বিদ্রোহটা হয়েছিল? প্রথম কথা হচ্ছে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। 2, ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারপরে 1856 সালে ভারতের বাহিরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। কি করা হয়েছিল? ভারতের বাহিরেও এই ভারতীয় সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা তারা ভালোভাবে নেয়নি। 4, কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর ও শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়। এখানে বিষয়টা হচ্ছে কার্তুজ বলতে বোঝায় আমরা বন্দুকে, তোমরা যারা বন্দুক দেখবা এখানে একটা পিচ্ছিল করার জন্য একটা বস্তু ব্যবহার করে, যার নাম ছিল হচ্ছে কার্তুজ। এই কার্তুজটাকে পিচ্ছিল করার জন্য গরু এবং শূকরের চর্বি ব্যবহার করেছিল তারা। এখানে গরু কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা, তারা কিন্তু গরু খায় না বা এই গরুর চর্বিটাকে তাদের ধর্মীয় দিক থেকে খারাপ মনে করে। আর শূকর যেটা, সেটাকে আবার মুসলমানরা ভালো মনে করে না, এটাকে তারা ধর্মীয় দিক থেকে নেগেটিভলি নেয়। এই গরু এবং শূকর দুইটার চর্বি তারা ব্যবহার করেছিল কার্তুজ পিচ্ছিল করার জন্য, যেটা নিয়ে মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। এবং এই সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। অর্থাৎ এই সিপাহীদের বিদ্রোহটা শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, এদেশের মানুষজনও তাদের এই বিদ্রোহটাকে সমর্থন জানায়। এবং এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এবং কি করে? কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে এবং বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। কি পরিমাণে ভারতীয় মারা যায়? 1 লক্ষ ভারতীয় মারা যায়। তার মানে মঙ্গল পাণ্ডে বা তার যে সিপাহী বিদ্রোহ সেটা সফল হয় নাই, অবশেষে ব্যর্থ হয় এবং এখানে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যান এবং তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। এটা কিন্তু এর আগেও আলোচনা করে আসছিলাম যে এই সিপাহী বিদ্রোহের আগে কোম্পানি ছিল মূলত এই দেশের প্রধান নিয়ন্ত্রক বা এই বাংলা অঞ্চলকে নিয়ন্ত্রণ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করত। আর এই সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডে ব্যর্থ হলেও বা এখানে 1 লক্ষ মানুষ মারা গেলেও এই আন্দোলনের একটা ভালো দিক ছিল, এটা ব্রিটিশদের থেকে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এটা সরাসরি রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। অর্থাৎ একটা মোড়ের পরিবর্তন আসে বা কিছুটা পরিবর্তন আসে 100 বছর পরে এই বিদ্রোহের মাধ্যমে। এইখান থেকে আসতে পারে হচ্ছে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে, যেমন এই বিদ্রোহের নেতা কে ছিল বা এই মঙ্গল পাণ্ডে কে। এই মঙ্গল পাণ্ডে রিলেটেড ছোট প্রশ্ন আসতে পারে। আর বড় প্রশ্ন আসতে পারে এই বিদ্রোহের কারণগুলো কি, বা এই সিপাহী বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো, বা 2টি কারণ লিখো, 5টি কারণ লিখো। এই ধরনের প্রশ্ন বড় প্রশ্নে আসতে পারে। কি আসতে পারে? সিপাহী বিদ্রোহের কারণ। কোথায় আসতে পারে? বড় প্রশ্নে। সিপাহী বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমাকে সিপাহী বিদ্রোহের কারণ ব্যাখ্যা করতে হবে এই পয়েন্টগুলোর মাধ্যমে। কি কি? এক হচ্ছে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। কাদের সংখ্যাধিক্য ছিল? ভারতীয়দের। এবং এখানে আরেকটা ছিল হচ্ছে সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা। তাছাড়া
বন্দুক ও কামানের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর ও শূকরের চর্বি ব্যবহার করা, এটার কারণে ধর্মীয় অশান্তি তৈরি হয়েছিল। এই বেশ কয়েকটা কারণে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ভাবটা চলে আসে এবং তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং এই বিদ্রোহ ঘোষণা বা এই যুদ্ধের মধ্যে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায় এবং পরবর্তীতে এই অঞ্চলের শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ যে রানী ভিক্টোরিয়া ছিল তৎকালীন সময়ে তার হাতে সেটা চলে গিয়েছিল। তাহলে এই ছিল মোটামুটি সিপাহী বিদ্রোহ রিলেটেড কাহিনী। এখান থেকে যদি বড় প্রশ্ন আসে তাহলে আসবে সিপাহী বিদ্রোহের কারণ কি ব্যাখ্যা করো, তখন তোমাকে এই কারণগুলোর মাধ্যমে ব্যাখ্যাটা দিতে হবে। আর যদি ছোট প্রশ্ন আসে তাহলে আসতে পারে মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের নেতা ছিলেন বা সিপাহী বিদ্রোহের নেতাকে এবং এটা কত সালে হয়, সালটা হচ্ছে 1857, কোথায় হয়, পশ্চিম বাংলার ব্যারাকপুরে। এই ধরনের প্রশ্ন শূন্যস্থান পূরণে বা ছোট প্রশ্নে আসতে পারে। এই বিদ্রোহের পরেও আরো কিছু প্রতিরোধ আন্দোলন হয়েছিল বা বিদ্রোহ হয়েছিল, সেগুলোর নেতৃত্বে ছিলেন ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনের মতো কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের আন্দোলন চলতেই থাকে, অর্থাৎ 1-2টা আন্দোলন হয়, তারা ব্যর্থ হয়, এরপরেও কিন্তু এই বাংলার মানুষজন থেমে থাকে নাই, তারা ব্রিটিশদের বিরুদ্ধে ধাপে ধাপে আন্দোলন বা বিদ্রোহ করেছে। এবং নবজাগরণ অর্থাৎ শিক্ষার যে নবজাগরণ আমরা পড়ে আসছিলাম যে ব্রিটিশ শাসন আমলে কি হয়, শিক্ষা দীক্ষায় আমরা অনেকটা এগিয়ে যাই, এই কারণে একটা নবজাগরণ সৃষ্টি হয়। শিক্ষা, সাহিত্য ইত্যাদি দিক থেকে বাঙালিরা বা এই অঞ্চলের যারা মানুষজন ছিল তারা নিজেদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় বা তাদের মধ্যে জাতিগত যে চেতনা সেটা জেগে ওঠে বা তারা দেশটাকে মুক্ত করার লক্ষ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন বিদ্রোহ করে বা এই ব্রিটিশদের শাসনটা তারা মেনে নিতে পারতেছিল না। এই নবজাগরণের ফলে কি হয়, দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। তাহলে এটা প্রশ্ন এমসিকিউ আসতে পারে যে দেশপ্রেমের চেতনা কিভাবে বিস্তার লাভ করেছিল, কিসের মাধ্যমে, নবজাগরণের ফলে। এটার এই ফলস্বরূপ 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে 2টি রাজনৈতিক দল গঠিত হয়। তাহলে এটা কিন্তু এমসিকিউ আসার প্রশ্ন যে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়, কবে, 1885 সালে। আর ভারতীয় মুসলিম লীগ এটা কবে গঠিত হয়, 1906 সালে। এটা ছিল তৎকালীন সময়ের 2টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং এগুলোর কবে গঠিত হয় সেই সালটা এখানে দেওয়া আছে। এগুলা ছোট প্রশ্নে বা শূন্যস্থানে কিন্তু আসতে পারে। কিভাবে আসতে পারে, তো তোমাকে জিজ্ঞাসা করা হলো ভারতীয় মুসলিম লীগ কবে গঠিত হয়, কবে, 1906 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়, 1885 সালে। তাহলে এই 2টা সাল মনে রাখবা, কবে গঠিত হয়েছিল 2টা রাজনৈতিক দল, সেটা একটু কষ্ট করে মনে রাখবা। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনায় প্রসারে ভীত হয়ে পড়ে। তারা কি করলো, যখন ভারতীয় জাতীয়তাবোধে মানুষ উদ্বুদ্ধ হয়ে এলো তখন তারা কিছুটা ভয় পেল এবং এই কারণে 1905 সালে তাদের যে ভাগ করো শাসন করো নীতি সেটা তারা শুরু করলো এবং এই প্রদেশকে, বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। কি করলো তারা, আমরা এর আগে পড়ে আসছিলাম এই নীতিটা সম্পর্কে যে ভাগ করো শাসন করো নীতি, এটা তারা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করলো বা এটা প্রয়োগ করার চেষ্টা করলো। কি করলো তারা, এই বাংলা প্রদেশকে ভাগ করলো, 2টা ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিল। আর এটার নাম কি, বঙ্গভঙ্গ। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন হইতে পারে বা এটা আসতে পারে তোমাদের এমসিকিউ, আসতে পারে শূন্যস্থানে। কিভাবে আসতে পারে, যে বঙ্গভঙ্গ কি, কি আসতে পারে, যে বঙ্গভঙ্গ কি, অথবা আসতে পারে যে কবে এই বঙ্গভঙ্গটা হয়েছিল, এটা কবে হয়েছিল, 1905 সালে। যদি প্রশ্ন আসে বঙ্গভঙ্গ বলতে কি বোঝায়, তখন আমরা বলবো 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাই হচ্ছে বঙ্গভঙ্গ। তারপরে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তাহলে এটাও একটা প্রশ্ন যে কবে এই বঙ্গভঙ্গ রদ করা হয়, কবে, রদ মানে হচ্ছে বাতিল, রদ শব্দের অর্থ কি, বাতিল করা বা ক্যান্সেল করা। তাহলে কবে রদ করা হয় বা বাতিল করা হয়, 1911 সালে। আর কবে এটার বাস্তবায়ন করা হয়েছিল বা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 1905 সালে। তাহলে এখান থেকে 3 ভাবে প্রশ্নটা আসতে পারে যে কবে বঙ্গভঙ্গ হয় বা এই বঙ্গভঙ্গ মানে কি। তো যদি আসে মানে কি, তাহলে আমরা বলবো 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটাকেই বলা হয় বঙ্গভঙ্গ। আর কবে এটা বাতিল বা রদ করা হয়, 1911 সালে।
অর্থাৎ বাতিল করা হইলো মানে আবারও এই বাংলাকে একত্রিত করা হয়েছে কত সালে? 1911 সালে। তো এইভাবেও আসতে পারে যে দুই বাংলাকে পুনরায় একত্রিত করা হয়েছিল কবে? 1911 সালে। এই দুইটা সাল মনে রাখবা যে 1905 সালে এই বঙ্গভঙ্গটা করা হয় এবং এটা বাতিল বা রদ করা হয় 1911 সালে। তারপরে আসি ব্রিটিশ বিরোধী বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল। তাহলে ব্রিটিশ বিরোধী অলরেডি আমরা 2-3টা আন্দোলন পড়ে আসছি। এছাড়াও আরো উল্লেখযোগ্য যে আন্দোলনগুলো ছিল তার মধ্যে ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ, স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ, এগুলা ছিল উল্লেখযোগ্য আন্দোলন। তাহলে এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্নে আসতে পারে। কোথায় আসতে পারে? ছোট প্রশ্নে অথবা শূন্যস্থানেও চলে আসতে পারে। কিভাবে প্রশ্ন আসতে পারে? যে ব্রিটিশ বিরোধী উল্লেখযোগ্য কয়েকটি আন্দোলনের নাম বলো, বা কয়েকটা উল্লেখযোগ্য আন্দোলন কি কি ছিল সেগুলোর নাম বলো। তখন কিন্তু আমরা এই আন্দোলনগুলোর নাম বলবো। কি কি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ, 2 স্বরাজ আন্দোলন, 3 অসহযোগ আন্দোলন, 4 সশস্ত্র যুব বিদ্রোহ। এগুলা ছিল ব্রিটিশ বিরোধী উল্লেখযোগ্য আন্দোলন। এবং এই আন্দোলনগুলোর যারা নেতা ছিল, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে ছিলেন ফকির মজনু শাহ। কে? ফকির মজনু শাহ। 2 ক্ষুদিরাম বসু, 3 প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টার দা সূর্য সেন। এই ব্যক্তিদের আত্মত্যাগ এবং সাহসিকতার ফলেই কিন্তু এই আন্দোলনগুলো হয়েছিল এবং তাদেরকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখা হয়েছে। তাদের প্রত্যেকেরই বিশেষ কোনো ভূমিকা ছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে, এবং তারা প্রত্যেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার, সে আন্দোলনে ধরা পড়ার পর তাকে নিশ্চিত যখন মেরে ফেলা হবে জানা হয়, তখন তিনি বিষ পান করে মৃত্যুবরণ করেছিলেন। এবং বাকি যারা ছিল ক্ষুদিরাম বসু এবং মাস্টার দা সূর্য সেন, তারা সকলেই আমাদের বাংলার ইতিহাসে এক সাহসিকতার প্রতীক। তারা তাদের সাহসিকতার মাধ্যমে এই বাংলার ইতিহাসে এবং আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এবং সকলেই ছিলেন কি? ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। তাহলে যদি প্রশ্ন আসে ব্রিটিশ বিরোধী উল্লেখযোগ্য কয়েকটি আন্দোলনের নাম বলো, তাহলে আমরা কি বলবো? ফকির সন্ন্যাসী বিদ্রোহ, স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। আর যদি বলে কয়েকজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতার নাম বলো, তাহলে আমরা কি বলবো? ফকির মজনু শাহ, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টার দা সূর্য সেন। তাহলে আমরা কি বুঝলাম? এই ব্যক্তিরা কারা ছিলেন? এরা ছিলেন হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো কি কি ছিল? উল্লেখযোগ্য ফকির সন্ন্যাসী বিদ্রোহ, স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ। এগুলা তোমরা মনে রাখবা, ছোট প্রশ্নে এগুলো আসতে পারে বা শূন্যস্থানে চলে আসতে পারে। এছাড়া সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা একে ফজলুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে এটাও কিন্তু প্রশ্ন, ছোট প্রশ্নে আসতে পারে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্ব ভূমিকা পালন করেন কারা? সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলা একে ফজলুল হক। এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরো বেগবান হয়। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন শূন্যস্থানে আসতে পারে যে কোন কোন কবি লেখকের মাধ্যমে তৎকালীন সময়ে বাঙালির স্বাধিকার চেতনা আরো বেগবান হয়েছিল। তাহলে কে কে সেই ব্যক্তিগুলা? ব্রিটিশ শাসনের সময় কারা ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথমে বলবো রবি ঠাকুরের কথা, তারপরে ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে দুইজন ব্যক্তি, এক হচ্ছে, এগুলা কিন্তু আমাদের পরিচিত ব্যক্তিবর্গ, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বাকি নামগুলো মনে না থাকলেও এই দুইটা নাম কিন্তু তোমাদের পরিচিত। মনে রাখবা, আমাদের জাতীয় কবি এবং বিশ্বকবি দুইজনেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। তাছাড়া একজন নারীর নাম আমরা বলবো, তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এ সময় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে এই মহিলাকে নিয়ে বা এই ব্যক্তিকে নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে নারী জাগরণের অগ্রদূত কে? তাহলে আমরা বলবো নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বা সংক্ষেপে যদি বলি রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে এটা কিন্তু ছোট প্রশ্নে আসার মতো প্রশ্ন যে নারী জাগরণের অগ্রদূত কে? নারী জাগরণের অগ্রদূত কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এবং তিনি কি করেছিলেন?
তিনি এই ব্রিটিশদের শাসনামলের সময়েই নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বা তার এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে নারী শিক্ষার প্রসার ঘটেছিল। তৎকালীন সময়ে কিন্তু নারীদের পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না, অর্থাৎ মেয়েরা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে পারতো না। এই সময়টাতেই বেগম রোকেয়ার মতো ব্যক্তি যিনি সামনে আসলেন নারীদের ক্ষমতায়ন বা নারী শিক্ষার প্রসারের জন্য। তিনি নারীদের পড়াশোনা নিয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন, বা তার মাধ্যমেই নারী শিক্ষার প্রথম প্রসার ঘটে। এই জন্য তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। তাহলে যদি ছোট প্রশ্ন আসে নারী জাগরণের অগ্রদূত কে, তাহলে উত্তর কি দিব আমরা? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বা সংক্ষেপে বেগম রোকেয়া। আর তাকে কেন অগ্রদূত বলা হয় নারী জাগরণের? কারণ তিনি সর্বপ্রথম নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবং এটা কোন সময় ছিল? এটা ছিল ব্রিটিশ শাসনের সময়। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হন, অর্থাৎ বিভিন্ন আন্দোলন সংগ্রামের মুখে পড়ে তারা 1947 সালে এই দেশ থেকে চলে যেতে বা পালিয়ে যেতে বাধ্য হয়, এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। এবং তারা চলে যাওয়ার পরেও কিন্তু তাদের যে কৌশল সেটা সেখানে বাস্তবায়ন করে যায়, এবং সারা জীবনের মতো একটা দ্বন্দ্ব তারা লাগিয়ে দিয়ে যায়। এই যে ভারত এবং পাকিস্তান, এই দুটা রাষ্ট্রের সূচনা কিন্তু এই ব্রিটিশরাই করেছে, এবং এটা তারা এই দেশ ছাইরা চলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু দেখো এখনো ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এটা কিন্তু তাদেরই পুরো পরিকল্পনা ছিল। এবং এই অঞ্চলগুলো তারা এমনভাবে ভাগ করেছে যেন সারা জীবন এই ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। এখনো কিন্তু স্টিল নাও কিছুদিন পর পরে এই ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। আর এটার মূল কারণ এই ব্রিটিশদেরই এই ভাগ করে শাসন করো নীতি। তারা এই ভাগটা করে দিয়ে গেছিল মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিভাজন, এবং তারা এমনভাবে দেশগুলোকে ভাগ করেছে যেন সারা জীবন এই দুইটা সম্প্রদায়ের মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। তাহলে কি হইলো? তারা এই দেশকে 200 বছর শাসন করলো, শাসন করে এই দেশ থেকে অনেক সম্পদ তারা তাদের দেশে নিয়ে গিয়েছে, এবং যাওয়ার পথে শেষ পর্যায়ে তারা এই অঞ্চলটাকে এমনভাবে ভাগ করে দিয়ে গেছে যেন সারা জীবন এখানে ক্যাচাল লেগেই থাকে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। এখান থেকে লাস্টে যে প্রশ্ন আসে যে কবে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়? কত সালে? 1947 সালে। তার মানে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসের টোটাল যে আলোচনা। এখানে আমরা কিন্তু বেশ কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তাদের শাসনের কিছু ভালো দিক, খারাপ দিক, এবং বেশ কয়েকটা বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের কথাও আমরা আলোচনা করেছি। তাহলে এই যে টোটাল আলোচনা, এই আলোচনার পরে আমাদের একটু যাচাই করা প্রয়োজন যে আমরা কতটুকু আলোচনা বুঝতে পেরেছি বা কতটুকু আলোচনা আমরা মনোযোগ দিয়ে শুনেছি। তো চলো তোমাদেরকে আমি একটু দেখি যে তোমরা কিরকম আলোচনাটা শুনেছো বা কতটুকু তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। এবং এটা যাচাইয়ের জন্য প্রথমে তোমাদেরকে বহু নির্বাচনী বা এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্নে এখানে 4টা অপশন থাকবে, এগুলোর উত্তর তোমরা বের করবা সঠিক উত্তরটা, এবং এটার উত্তরটা আমি বলবো শেষে, কিন্তু এর আগে তুমি খুঁজে বের করো, দেখো এটার উত্তরটা তুমি পারো কিনা। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন? এটা আমরা কিন্তু ক্লাসের মধ্যে বেশ কয়েকবার বলেছি তিনি কবে ক্ষমতায় বসেন এবং কিভাবে তিনি পরাজিত হন, সবগুলোই আমরা আলোচনা করেছি। এখান থেকে প্রশ্নটা আসছে। কি প্রশ্ন? সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন? এখানে 4টা সাল দেওয়া আছে, 1756, 1757, 1758, 1759। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? তোমরা যারা পারার অলরেডি বলতে পারতেছো যে এটা সঠিক উত্তর হচ্ছে 1756 সাল। 2, কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? এই ব্যক্তির নামটাও কিন্তু আমরা বেশ কয়েকবার আলোচনায় করেছি বা আলোচনায় তিনি এসেছেন। তিনি ছিলেন কোম্পানির প্রথম শাসনকর্তা। কে ছিলেন? তিনি কি কর্নেল ওয়ালিস, জন কার্টিয়ার, রবার্ট ক্লাইভ নাকি লর্ড কার্জন? প্রথম শাসনকর্তা কে ছিলেন? প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। এটা কিন্তু আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। তাহলে এই দুইটার সঠিক উত্তর হচ্ছে 1756 এবং রবার্ট ক্লাইভ। পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্নই আসে বহু নির্বাচনীতে, এবং এটা কিন্তু সরাসরি একদম বই থেকে তুলে দিবে। এখানে যে দুইটা প্রশ্ন, এই দুইটাও কিন্তু হুবহু বইয়ের লাইন থেকেই দেওয়া হয়েছে, এবং তোমাদের বৃত্তি পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে সেটাও কিন্তু এই বই থেকে একদম হুবহু লাইনগুলো তুলে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে উত্তরটা দিতে হবে। তার মানে তুমি যদি বইটা ভালো করে পড়ো, অর্থাৎ আমাদের এই ক্লাসটা
ভালো করে শোনার পর তুমি যদি বইটা একবার পড়ো, এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, ছোট প্রশ্ন, বহু নির্বাচনী, শূন্যস্থান, যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তরটা দিতে পারবা অ্যাকুরেটলি বা সঠিকভাবে। 3 নাম্বার বহু নির্বাচনী, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? এটা কি 1657 সালে হয়েছে, 1757, 1857 নাকি 1957? এই সিপাহী বিদ্রোহ নিয়েও কিন্তু আমরা অনেক আলোচনা করেছি আজকের ক্লাসে। তাহলে এটার উত্তরটা কিন্তু তোমাদের পারার কথা, যে এটা কত সালে হয়। এটা হচ্ছে 1857 সালে। 4, 76-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? ইংরেজি কত সালে? কি 1750, 1760, 70 নাকি 1780? এই উত্তরটাও কিন্তু তোমাদের পারার কথা। এটাও হুবহু বই থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1770 সাল। তাহলে দুইটার উত্তর কি? একটা হচ্ছে 1857 আর একটা হচ্ছে 1770। একটি বিশেষ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে ইংরেজ শাসনের ভিত্তি রচিত হয়। যুদ্ধটি কোনটি? এখানে কিন্তু আমরা একটা যুদ্ধ নিয়ে আলোচনা করেছি এবং এই অধ্যায়ের শুরুতেই এই যুদ্ধটা নিয়ে আলোচনা ছিল। এই প্রশ্নটা যারা এই অধ্যায়ের এই অধ্যায়টা অন্তত খুলেছো বা আমার ক্লাসটা যারা শুরুতেও শুনেছো, 1 মিনিট শুনলেও কিন্তু এই উত্তরটা পারার কথা। এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের মাধ্যমেই এই দেশে ইংরেজদের শাসনের ভিত্তি রচিত হয় এবং এই পলাশীর যুদ্ধে যখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, তার মাধ্যমেই কিন্তু এই দেশে ইংরেজদের শাসনের সূচনা হয়। এই জন্য বলা হয় এই পলাশীর যুদ্ধের মাধ্যমেই বাংলাদেশে এদেশে ইংরেজদের শাসনের ভিত্তি রচিত হয়েছিল। তারপরে আসি শূন্যস্থান। পরীক্ষাতে কিন্তু শূন্যস্থানও আসতে পারে, আবার মিলকরণও আসতে পারে, অর্থাৎ একটার সাথে আরেকটা মিলকরণ এই ধরনেরও আসতে পারে। তো আজকের ক্লাসে আমরা এই শূন্যস্থান প্র্যাকটিস করব। দেখি তোমরা শূন্যস্থানগুলা কতটুকু পারো। 5টা শূন্যস্থান দেওয়া আছে, এগুলোর উত্তরগুলো তোমরা নিজেরা খোঁজার চেষ্টা করো। না পারলে পরবর্তীতে আমি বলে দিচ্ছি, আর যারা পারতেছো তারা মিলাও যে আসলে তোমারটা হইল কিনা। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা দেশ বছর বয়সে বাংলার নবাব হন। কত বছর বয়সে? তোমাদের যারা এই ক্লাসটা করেছো, শুরুতে আলোচনাটা আমরা করেছি যে নবাব সিরাজউদ্দৌলা কত 17, 18 নাকি 22 বছর বয়সে তিনি বাংলার নবাব হয়েছিলেন। খ নাম্বার, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। এখানে ধরো এই জায়গাতে থাকলো দেশ, যে ইংরেজরা কোন কোম্পানি প্রতিষ্ঠা করে? ইংরেজ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। 3, 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্ব। লাস্ট 1857 সালে বিদ্রোহ হয়। 1857 সালে কোন বিদ্রোহ হয়? দেশ দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে। এই দুইটার উত্তর তোমরা খোঁজার চেষ্টা করো, দেখো পারো কিনা। আর এইগুলা কিন্তু সবগুলাই তোমাদের বই থেকে একদম হুবহু দেওয়া হয়েছে। তোমরা যারা ক্লাসটা শুনেছো বা এই বইটা অন্তত একবার বা দুইবার ভালো করে পড়েছো, তোমাদের সকলেরই এই উত্তরগুলা পারার কথা। এই লাস্ট দুইটার উত্তর হচ্ছে, পলাশীর যুদ্ধে সৈন্যবাহিনীর প্রধান ছিলেন হচ্ছে মীর জাফর। 1857 সালে যে বিদ্রোহ হয় এটার নাম ছিল হচ্ছে সিপাহী বিদ্রোহ। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে ড্যাশটা দেওয়া নাই ভুলবশত, এটা হচ্ছে 1600 সালে। কত সালে? 1600 সালে কোম্পানিটা প্রতিষ্ঠা করে। এখানে ড্যাশটার জায়গাটা খালি রাখা হয়নি, সামহাও এটা ভুল করেছে। এখানে এই ড্যাশটা থাকবে এবং এখানে মাঝখানে হবে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রতিষ্ঠা করে। তারপরে পলাশীর যুদ্ধে সৈন্যবাহিনীর প্রধান ছিলেন কে? মীর জাফর। আর 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্ব কি? অপরিসীম। আর নবাব সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে ক্ষমতায় বসেন। তাহলে এইভাবে কিন্তু পরীক্ষায় একদম বইয়ের হুবহু লাইনটা তুলে দিবে এবং মাঝখানে একটা ওয়ার্ড বাকি থাকবে বা এই ওয়ার্ডটা গ্যাপ রাখবে। এখানে তোমার সঠিক ওয়ার্ডটা বসাতে হবে। এখানে কি বসবে, এটা যদি তোমরা ভালো করতে চাও বা এখানে যদি ভালো মার্কস পাইতে চাও বা 5-এ 5 পাইতে চাও, তার জন্য তোমাকে কি করতে হবে? বইটা ভালো করে পড়তে হবে এবং আমি ক্লাসে যে পয়েন্টগুলা, অর্থাৎ এখানে আসার মতো যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলেছি ক্লাসের মধ্যে বা দাগিয়ে দিয়েছি, সেই পয়েন্টগুলো তোমরা বইয়ে দাগাও বা খাতায় নোট করে তোমরা মুখস্থ করো। তাহলে এই শূন্যস্থান থেকে তোমরা 5-এ 5 নিয়ে আসতে পারো বা 5-এ 5 পাবা। প্রত্যেকটা অধ্যায়েরই সব লাইন কিন্তু এই শূন্যস্থানে আসবে না, কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, এগুলাই তোমাদের পরীক্ষাতে শূন্যস্থানে দিবে। এই লাইনগুলো তোমাদেরকে আমি দাগিয়ে দিব। তুমি যদি ক্লাসটা শুনো মনোযোগ দিয়ে বইয়ে দাগাও, তাহলে এই শূন্যস্থান নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা অবশ্যই এই জায়গা থেকে 5-এ 5 পাবা। তারপরে আছে কিছু ছোট প্রশ্নের উত্তর।
এবং এখানে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর বলে দিব, আর দুইটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা আজকের ক্লাস শেষে তোমাদের উচিত এই দুইটা প্রশ্নের উত্তর নিজেরা দিতে পারা। এবং আমি মনে করি তোমার ক্লাসটা যারা মনোযোগ দিয়ে শুনেছে তোমরা অবশ্যই এখানে সবগুলা প্রশ্নের উত্তরই দিতে পারবা, বা তোমাদের যদি কিছুটা গ্যাপ থাকে তাহলে তোমার উচিত হবে বইটা আরও 1-2 বার পড়া, তাহলে সবগুলা প্রশ্নের উত্তরই পারবা। তো প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের 5টি কারণ লেখো। এখানে আমরা এই সিপাহী বিদ্রোহ নিয়ে অলরেডি বিস্তারিত আলোচনা করে আসছি। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এটার 5টা যে কারণ সেটা তুমি খুঁজে বের করো, এবং এই 5টা কারণেই কিন্তু আমরা আলোচনা করে আসছি, স্লাইডে ছিল, তোমাদের বইও একদম সুন্দর করে দেওয়া আছে। তাহলে এটা তোমার কাজ হচ্ছে তুমি খুঁজে বের করে 5টা কারণ লিখবা, এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো। এটা যদি তুমি নিজে একটু মাথা খাটিয়ে পরিশ্রম করে এই উত্তরগুলো তুমি সাজাও, তাহলে পরীক্ষাতে তোমার লিখতে সুবিধা হবে। আমি যদি তোমাকে এটার উত্তরটা আমার মতো করে বলে দিই, হয়তো তুমি সেভাবে মুখস্থ করতে নাও পারো। পরীক্ষার খাতায় তোমাকে উপস্থাপন করার জন্য খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। এই জন্য এটার উত্তরটা তোমাকে আমি বাড়ির কাজ দিলাম, তুমি এটার উত্তরটা আমার ক্লাস শেষে বা আমার ক্লাসটা শোনা শেষে আশা করি এটার উত্তরটা কিছুটা হলেও তোমার পারার কথা। তুমি যতটুকু পারলা সেটা দেখলা, দেখার পর তোমার বইয়ে বা আমার ক্লাসে আবারও পিছনে গিয়ে তুমি দেখো যে আমি কি কি কারণ বলেছিলাম, সেইগুলো তুমি সাজিয়ে লিখো। তারপরের প্রশ্নটাতে আসি, তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন? কেন তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিল? এটা কিন্তু তোমাদের পারার কথা। এটা হচ্ছে ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্যই কিন্তু তিতুমির বাঁশের কেল্লাটা নির্মাণ করেছিল। 3 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পলাশী যুদ্ধ কত সালে হয়? 1757 সালে। 4, মঙ্গল পাণ্ডে কোন আন্দোলনের নেতা ছিলেন? কোন আন্দোলনের? এই কথাটা কিন্তু আমি বারবার ক্লাসের মধ্যে বলেছি যে এটা পরীক্ষাতে আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মঙ্গল পাণ্ডে কোন আন্দোলনের নেতা? তিনি ছিলেন সিপাহী বিদ্রোহের নেতা। এটা উল্টাও পরীক্ষাতে আসতে পারে যে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। 5 নম্বর, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? বাঁশের কেল্লার অবস্থানটা কোথায়? এটা হচ্ছে বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে। কোথায় অবস্থিত তিতুমিরের বাঁশের কেল্লা? বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে। এবং এই নারকেলবাড়িয়া থেকেই কিন্তু এটার নাম বাঁশের কেল্লা বা কেল্লা বলা হয় এটাকে। 6, নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন? আমরা কিন্তু এই নবাবের পরাজয়ের কাহিনীটা সকলেই জানি, বা আমি ক্লাসে কিন্তু সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করেছি নবাব কেন এই যুদ্ধে পরাজিত হয়েছিল। এই যুদ্ধে মূলত মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। মীর জাফর কে ছিলেন? নবাবের সেনাবাহিনীর প্রধান বা সেনাপতি ছিলেন। এই সেনাপতি বা বিশ্বাসঘাতক মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু নবাবের পরাজয় হয়েছিল। তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন? তিনি সেনাবাহিনীর প্রধান বা সেনাপতি হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধে বিন্দুমাত্র কোনো ইফোর্ট দেননি, বা তার যে সৈন্যবাহিনী তার আন্ডারে যারা ছিল তাদেরকে তিনি নীরব দাঁড়িয়ে থাকতে নির্দেশ দিয়েছিলেন। এই জন্য নবাবের পরাজয় হয় শোচনীয়ভাবে এই যুদ্ধে। এই মীর জাফর ছাড়াও আরও কিছু ব্যক্তিবর্গ ছিল, যেমন তার খালা ঘসিরি বেগম এবং রায়দুল্লভ বা জগৎ শেঠের মতো কিছু প্রভাবশালী ব্যবসায়ী। এই সকল মানুষের সম্মিলিত বিশ্বাসঘাতকতা বা তাদের ষড়যন্ত্রের কারণে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল। যদি শর্টকাটে উত্তর দাও তাহলে আমরা বলতে পারি মীর জাফর ও অন্যান্যদের বিশ্বাসঘাতকতার কারণেই নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধে পরাজয় হয়েছিল। 6, 7, বঙ্গভঙ্গ কাকে বলে? এটা কিন্তু আমরা পড়ে আসছি যে বঙ্গভঙ্গ হচ্ছে 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 2টা ভাগে ভাগ করার, এটাই হচ্ছে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এবং এটা হয়েছিল কবে? 1905 সালে। এবং এটাই কিন্তু পরবর্তীতে 1911 সালে রদ বা বাতিল করে দেওয়া হয়েছিল। লাস্ট কোয়েশন, 76-এ মন্বন্তর কেন সংঘটিত হয়েছিল? এইটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। এই 76-এর মন্বন্তর 1770 সালে হয়, বা বাংলায় একটা সাল রয়েছে 1176। এই 2টা সালের মধ্যে যে কোনো একটা সাল বলতে পারো যে এই সময়টাতে এই 76-এর মন্বন্তরটা হয়েছিল। এবং হয়েছিল কি জন্য? হয়েছিল বাংলায় একটা তৎকালীন সময় ব্যাপক বড় একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এটা ছাড়াও আরও কিভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায়, বা কেন এই দুর্ভিক্ষটা বা এই মন্বন্তরটা কেন সংঘটিত হয়েছিল। আর এই 76-এর মন্বন্তর, এই মন্বন্তর বলতে আসলে বোঝায় ব্যাপক কোনো দুর্ভিক্ষ বা ভয়াবহ ক্ষয়ক্ষতি। তাহলে এই যে মন্বন্তর বা ব্যাপক যে ক্ষয়ক্ষতি বা দুর্ভিক্ষ, এটা 76-এর মন্বন্তর নামে পরিচিত। এটা কেন সংঘটিত হয়েছিল, এটার কারণটা তোমাদের খুঁজে বের করতে হবে। এবং এই কারণগুলো কিন্তু আমি ক্লাসে আলোচনাতে বলে আসছি, বা তোমাদের বইয়েও সরাসরি পাবা যে কি কারণে আসলে এই দুর্ভিক্ষটা বা 76-এর মন্বন্তরটা হয়েছিল। সেই অনুযায়ী তোমার নিজের মতো করে সাজাবা এটা উত্তরগুলা।
তোমার বইয়ের লাইনগুলো হুবহু তোলার প্রয়োজন নাই, তুমি বইয়ের আলোচনাটা দেখবা বা পড়বা, রিডিং পড়বে, এবং আমার ক্লাসে এটা নিয়ে আমি কি বলেছি ৭৬ মনোত্তর নিয়ে সেই আলোচনাটা তুমি শুনে আসবা। তারপরে তোমার নিজের মতো করে এগুলোর উত্তর দিবা। পরীক্ষাতে কিন্তু এইভাবেই, অর্থাৎ বই এবং আমার আলোচনা দুইটাকে তুমি যদি যাচাই বাছাই করে নিজের মতো খাতায় উপস্থাপন করো তাহলে ভালো মার্কস পাবা। আর যদি আমার কথা বা বই থেকেও সরাসরি তুলে দাও তাহলেও ভালো মার্কস পাবা। কিন্তু আমাদের কি হয়, নর্মালি আমাদের ব্রেন কিন্তু আমি যা বলতেছি বা তুমি যা শুনতেছো সেটা কিন্তু সরাসরি তুমি কপি পেস্ট করতে পারবে না। তুমি কিন্তু এআই কিংবা কম্পিউটার না, তোমার কাছে কিন্তু এরকম হয় আমি যে ইনফরমেশনটা তোমাকে বলছি বা তুমি যেটা পড়তেছো সেটা পড়ার বা জানার পর তুমি তোমার মতো করে পরীক্ষার খাতায় লেখো, এটাই কিন্তু নিয়ম। এই জন্য তুমি যখন ক্লাসটা শুনবা এরপরে কখনোই বসে থাকবে না, এই ক্লাসটা শোনার পর তুমি বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করো। এটা ছাড়াও তোমাদের গাইড বইয়ে বা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রশ্ন পাবা। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন সলভ করেছি, এটা করি এই জন্যই যেন তুমি নিজেকে একটু যাচাই করতে পারো এবং পরীক্ষার খাতায় কীভাবে লিখবা সেটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ক্লাসটা করার পর বা বইটা পড়ার পর তুমি নিজের মতো করে কিছু প্রশ্ন নিয়ে নিজের খাতায় লিখবা। কখনোই এই ভুলটা করবা না, শুধুমাত্র মুখে মুখে পড়বা না। মুখে মুখে পড়লে কি হয়, আমরা অনেক কিছু মুখে মুখে পড়ি কিন্তু যদি এটার আউটপুটটা না দেখি যে আমি আসলে কতটুকু লিখতে পারি, পরীক্ষায় কিন্তু তুমি গিয়ে বলবা না স্যার দিয়ে প্রশ্নের উত্তর দিবা না, পরীক্ষার খাতায় আমাকে লিখতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে লিখতে হবে। এখানে সময় কিন্তু তোমাদের অনেক কম থাকে। তাহলে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে আমার নিজের ইনফরমেশনগুলো ভালোভাবে সাজিয়ে দেওয়া যায় সেটার জন্য অবশ্যই আমাদের প্র্যাকটিস করা উচিত এবং তোমরা এই কাজটাই করবা। একটা অধ্যায় পড়া শেষে বা ক্লাসটা শোনা শেষে তুমি খাতায় এই অধ্যায় রিলেটেড বিভিন্ন প্রশ্ন নিজে নিজে সমাধান করবা। পরীক্ষাতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে, শূন্যস্থান আসবে, ছোট প্রশ্ন আসবে, বড় প্রশ্ন আসবে, এই সবগুলাই এক একটা অধ্যায় আলোচনা শেষে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন সলভ করবা। তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাবার সম্ভাবনাটা দিন দিনে বাড়বে। আর এই প্র্যাকটিসগুলো যদি করো তুমি এই বিজেএসে প্রো হয়ে যাবে একদম। যেভাবে প্রশ্ন আসুক তুমি ভালো মার্কস অবশ্যই অবশ্যই আনতে পারবা বা বৃত্তি এই বিজেএস থেকে অন্তত তোমাদের সমস্যা হবে না যদি এই ক্লাসগুলো শোনার পর তুমি নিজে নিজে একটু প্র্যাকটিস করো। তাহলে আজকের এই ক্লাসে আলোচনাটা এই পর্যন্তই ছিল। আশা করি এই ক্লাসটা করার পর বা আমার আলোচনা শোনার পর এই অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা হবে না। পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসুক তোমরা ভালো উত্তর দিতে পারবা। তাহলে আজকে এখানেই বিদায় নিলাম। পরবর্তী অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সকলেই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।